আপনি জানেন নিশ্চয়ই কোলগেট টোটাল টুথপেস্টের উদ্ভাবক একজন বাংলাদেশের বিজ্ঞানী, তার নাম ডক্টর নুরুন নবী। আপনি কি জানেন আমেরিকার দ্রুততম ট্রেনের সহায়ক বিজ্ঞানী একজন বাঙালি পদার্থবিদ? জি হ্যাঁ, তিনি প্রফেসর আতাউল করিম। জানেন নিশ্চয়ই এই উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী একজন বাংলাদেশের তরুণ বাঙালি, তিনি গ্রাফিক্স অ্যানিমেশন স্পেশালিস্ট নাফিস বিন জাফর। জার্মানির বার্লিন শহরের পাঁচটি বিখ্যাত রেস্টুরেন্টের একক মালিক শেখ বাদল, যিনি বাংলাদেশের এক গর্বিত যুবক। এমন অসংখ্য বাঙালি ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে, যারা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, যারা সে দেশের মূল ধারায় সব বিখ্যাত মানুষ। সেই সব সফল বাঙালিদের নিয়ে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি। জার্মানিতে আপনি কত বছর? আমি 15 বছর। প্রথমেই এসেছিলেন জার্মানি, মানে বার্লিনে এসেছিলেন? না, প্রথম আমি বার্লিনে আসিনি। প্রথম আমি চেকোস্লোভাকিয়া আসছিলাম। আচ্ছা, সেটা কোন সাল? এটা হচ্ছে 1993। সেটা কয় বছর পরে বার্লিনে আসলেন চেকোস্লোভাকিয়া থেকে? আমি ওই মাসেই চলে আসছিলাম। আচ্ছা, মানে 94-এ বোধ হয় সেটা। 94-এ এখানে আসে আর কি। 93-তে আসার পরে 93 ডিসেম্বরে এবং 94 ফার্স্ট আওয়ারে চলে আসি। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল মনে করেন 23-24 বছর। 23-24 বছর। প্রথমে আপনি কি করতেন? আপনি যদি আমাদের সেই গল্পটা বলেন সুন্দর করে, একদম আপনার মতো করে সব। আসলে প্রথম জীবনে হয়তো আপনারা অনেকেই জানতে পারবেন যে বিদেশের বাড়িতে সাফল্য আসা এটা খুব কঠিন ব্যাপার। তবে মানে বড় পর্যায়ে স্ট্রাগলের মধ্যে দিয়ে আসতে হয়। হ্যাঁ, তো আমি ছোটবেলা মানে এখানে আসার পর থেকে নিজে চেষ্টা করছি যে নিজের সাফল্য অর্জন করার জন্য। প্রথম থেকেই আপনার চেষ্টা ছিল যে আপনি হ্যাঁ ভালো অবস্থায় চলে যাবেন? না, আমার চেষ্টা এবং উদ্দেশ্য ছিল যে আমি হয়তো একটা ভালো অবস্থানে আসতে পারবো, কারণ আমার সবসময় উপরের দিকে নজর ছিল যে লেখাপড়া করে কিছুই শেষ করতে পারলাম না যখন বিদেশের বাড়িতে আসছি। আপনি যখন 24 বছর বয়সে বিদেশে আসলেন তখন বাংলাদেশে ঢাকায় পড়তেন নিশ্চয়ই পড়াশোনা? হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে এবং খুলনায় হাজী মোহাম্মদ মহসিন কলেজে পড়াশোনা করতাম এবং ওই কলেজের ভিপিও আমি ছিলাম। আচ্ছা, আপনার বাবা কি ছিলেন? আমার বাবা একজন শিক্ষক এবং ছোটখাটো ব্যবসা করতেন। এবং আপনি আমাকে কথার প্রসঙ্গে বলেছিলেন যে বাবার ইমেজ, বাবার পরিচিতি সবসময় আপনার মাথায় কাজ করেছে যে আপনি তারই সন্তান। হ্যাঁ, আপনাকে ভালো কিছু করতে হবে। একটু আগে আপনি তারপরে যেটা বলছিলেন, তো এখানে আসার পরে ভাবলেন যে অনেক কষ্ট করে আপনাকে করতে হবে। হ্যাঁ, তখন আমি রেস্টুরেন্টের বিভিন্ন রেস্টুরেন্টে চাকরি করতাম। ওইটাই আপনার এই অভিজ্ঞতাটাই আপনার পরবর্তী সময়ে ব্যবসায়িক সাফল্য কাজে এসেছে। এবং এইটাই রেস্টুরেন্টের অভিজ্ঞতা এবং বিভিন্ন রকম বার্স যে আমি নিজে প্র্যাকটিস করছি এবং এটার উপরে পড়াশোনা করতে হয়েছে এবং শেখার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, সুযোগ সুবিধার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো আজ আমি এটা রেস্টুরেন্টের ব্যবসায় আমার জীবনের প্রথম সাফল্য। তারপরে প্রথম কখন মাথায় এলো যে আপনার নিজেই স্টার্ট করবেন? আমি এটা 99-এ। তো আপনার ওয়াইফ তো জার্মান ওয়াইফ, তো ও কি আপনি ইন্ডিভিজুয়ালি বিজনেসটা শুরু করবেন এটা ঝুঁকিপূর্ণ ছিল নিশ্চয়ই, এটা একটা রিস্ক ছিল, তারপরে কি উনি সেটা সাপোর্ট করেছে? কি বলেছে আপনাকে, কিভাবে সাপোর্ট করেছে? এবং ও একটা কাজ করতো, ও একটা জার্মানি মনে করেন রেলওয়ে সেকশন এটাতে চাকরি করতো। তো পর্যায়ক্রমে ও আমাকে ওর চাকরির ফাঁকে ফাঁকে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা দিছে। বলছে যে তুমি যদি ব্যবসা ফেলও করো তাহলে আমি তো আছি, আমার তো চাকরি আছে। হ্যাঁ, তারপরে আপনি ওই ব্যবসাটা শুরু করলেন? শুরু করার পরে তারপরে পর্যায়ক্রমে 99 এবং 2000-এ আমার ভাই যে চাকরিটা করতেন উনি সেটা বন্ধ করে দিয়ে আমার সঙ্গে আরেকটা ব্যবসা শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমরা দুই ভাই পর্যায়ক্রমে ব্যবসা শুরু করি এবং প্রত্যেক বছর একটা করে রেস্টুরেন্ট শুরু করলাম। এই ব্যবসা এত সাফল্য এবং বার্লিন এবং জার্মানিতে আমরা
2003-এ শ্রেষ্ঠ রেস্টুরেন্টের ব্যবসায়ী হিসেবে পুরস্কারিত হই। 2003 সালে। হ্যাঁ। ততদিনে আপনার কয়টা রেস্টুরেন্ট হয়ে গেল? তখন আমার 3টে। আচ্ছা, তার মানে 99 পরে 2001 2003 মানে 3টে রেস্টুরেন্ট ততদিনে 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেল। তো ওইটার মধ্যে বড় ভাইও পার্টনার ছিল। হ্যাঁ, share partner ছিলেন, আচ্ছা, share আচ্ছা, ছিলেন। আচ্ছা। সবচেয়ে বড় রেস্টুরেন্টটা যেটা নাকি আপনার ইসের পাশে, বার্লিন গেটের পাশে, হ্যাঁ, অত্যন্ত বার্লিন বড় পার্লামেন্টের পাশে। বার্লিন পার্লামেন্ট এবং বার্লিন গেট দুটার পাশে। তো ওইটা কোন সালে করলেন? এটা করলাম আমি 2004-এ। তো ততদিনে ওই 5টা রেস্টুরেন্টের তখন সাকসেসটা আপনাকে তখন 3টা ছিল। 3টা ছিল। তখন 3টা ছিল। ও, এইটা সবচেয়ে বড়টা মানে চতুর্থ, fourth। 4th। তারপরে আরো ছোট ছোট দুটো হ্যাঁ, করেছেন। আর ছোট ছোট না, মানে ওই এইটার তুলনায়। এইটার তুলনায় ছোট একটু। তো আপনার একটা থেকে 6টা রেস্টুরেন্ট এরকম বার্লিন শহরের মতো একটা বিশাল শহরে 6টা রেস্টুরেন্ট তো কোনো বাঙালির পক্ষেই শোনা যায় না। আমি জানি না অরিজিনাল জার্মানরা কয়জন আছেন এরকম এত ব্যবসা সফল করে। তো বিজনেসটা যেটা বলেন পরিশ্রম দিয়ে তো শুধুমাত্র বিজনেস তো, তাহলে তো একটা লোক অনেক পরিশ্রমী, এখানে বহু বাঙালিরা আসে, তো তারা তো অত সাফল্য পায় না নিশ্চয়ই। ওখানে কোনো মানে ব্রেইন কাজ করে বা কি আপনি কি মনে করেন আপনার সাকসেসটা আসলে একদম সহজভাবে যদি? আসলে জার্মানিতে একটা কথা আছে, আপনারা হয়তো জানবেন, এখানে প্রচুর সময় মেনটেন করে চলতে হয়। আচ্ছা। আর কাজের এবং ওদের মতো করেই করতে হয়, যেমন কমিটমেন্ট এবং আপনি যা কমিটমেন্ট করবেন, আপনি যা মেনুতে আপনার কাজ দিবেন, এটার সঠিক মূল্যায়ন হতে হবে। আপনার ব্রেইনটা এই ফাংশন তো কখনো তো আপনার বিজনেস পরিবারের ছেলে না। আসলে ব্যাপার হচ্ছে কিন্তু কি, যে এইখানে ব্যবসাটা অনেক মেধার দরকার। আরেকটি সমস্যা মনে করেন এইখানে যে সমস্যাটা হচ্ছে ভাষাগত সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা মনে করেন আপনার, এতে আমার বড় ভাই এবং আমার ওয়াইফ যথেষ্ট সহযোগিতায় আমার ব্যবসার পিছনে অবদান। এখানে জার্মান ভাষা তো বেশ একটা জটিল একটা ভাষা, আমি যতটুকু বুঝলাম। তো ওখানে জার্মান ভাষাটা আপনাকে একদম পুরোপুরি রপ্ত করতে কতদিন লেগেছে, কত বছর? এটা তো এখনো আমাদের রপ্ত হয়নি, কারণ আমরা বাঙালি ছেলে, আমরা একটা কালচারের, আমার বাংলা কালচারের ছেলে, বাঙালি কালচারের। কমিউনিকেশনের জন্য কমিউনিকেট করে, বিজনেস কমিউনিকেটের জন্য আমার কোনো সমস্যা হয় না, কারণ এটা আমি মোটামুটি 80-90% জার্মান ভাষা বুঝি। এখন আসলে ব্যবসার কিছু তো আদর্শ থাকতেই হয়, যেটা মনে করেন আমি যে কমিটমেন্টগুলো করি, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের প্রতি যথেষ্ট খেয়াল রাখা, কি যাতে জার্মানিরা যাতে কোনো ধোঁকা না পায়। আপনার কিরকম স্টাফ আছে? আমার প্রায় 250 জনের মতো। 250 স্টাফ হয় 6টা রেস্টুরেন্টে আছে। হ্যাঁ, 6টা রেস্টুরেন্ট, অফিস। তারপরে বাঙালিদেরকে তো আপনি অনেক প্রমোট করছেন, অনেকে নিয়ে এখানে। বাঙালি প্রায় 90 থেকে 100 জনের মতো বাঙালি আমার এখানে চাকরি করে। এই যে 90-100 জনেরা কি এখানেই সবসময় ছিল না কাউকে এনেছেন? 2-1 জনকে আমি এনেছি। স্পন্সর করে এনেছেন? হ্যাঁ, স্পন্সর করে। আচ্ছা, তার আর হচ্ছে বাকি সবাইকে আপনি যদি ভালো কাজের যোগ্যতা থাকে তাহলে কি আপনি প্রথমে বাঙালিটাকেই চাকরিটা দেওয়ার চেষ্টা করেন? এটা আসলে মনের কথা, বাঙালিদের সাথে মনের কথা বলা যায়, কিছু প্রশ্ন করা যায়, ভুল করলে সংশোধন করা যায়। জার্মানিরা তো আসলে ওরা তো নীতিগত দিক দিয়ে ওদের কাজ করার পরে ওরা ঠিক কাজটাই বেশি পছন্দ করে, এবং মনে করেন না আমাদের যে বাঙালিয়ানা যে স্বভাবটা, এটা আমরা বাঙালি হলে একটু সুযোগ সুবিধাটা বেশি পাই, ভালো লাগে। আপনি মনে হয় আপনাদের স্টাফদের সঙ্গে অনেক বিহেভ করেন। আসলে আমি একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি অহংকার পছন্দ করি না। এটাকে একটা শক্তি মনে করেন? হ্যাঁ, আমি এখনও সবসময় কাজ করতে পারি, আমি কিচেনে যে আমি রান্নাও করতে পারি, বারে যে আমি ড্রিঙ্কস তৈরি করতে পারি, এই জন্য এটা আমি নিজেকে কখনো অহংকারী মনে করি না। এই সাকসেসের পিছনে আরেকটা জিনিস কি আমি জানতে চাচ্ছি, আর ইউ এ ভেরি গুড কুক? মানে আপনি কি রান্না কেমন? হ্যাঁ, আমি রান্না করছি, এবং আমি 2001-এ বার্লিনে শ্রেষ্ঠ বারম্যান, শ্রেষ্ঠ বারম্যান হিসাবে আমি পুরস্কৃত হয়েছি। অল ফরেনার্সদের মধ্যে না, একদম অল ইউরোপিয়ান কমিউনিটি। অত্যন্ত মানে ভালো খবর। শ্রেষ্ঠ বারম্যান হওয়ার কোয়ালিটিগুলো থাকে আমি জানতে চাচ্ছি। শ্রেষ্ঠ বারম্যান হওয়ার জন্য আপনার ড্রিঙ্ক সম্বন্ধে, সারা ওয়ার্ল্ডের ড্রিঙ্ক সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে, অ্যালকোহল সম্বন্ধে আপনার সমস্ত ধারণা থাকতে হবে, জুস এবং পানি এবং
ড্রিঙ্কস বলতে যা বোঝায় সেই সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে এবং টেকনিক থাকতে হবে। তখন অনেক মানে দাঁড়ানোর জন্য মানে সাকসেসের জন্য অনেক পরিশ্রম করতেন, এখনো আপনাকে করতে হয় না? এখন তো আরও বেশি করতে হয়, সারাক্ষণ উপস্থিত থাকতে হয়। সারাক্ষণ ঠিক উপস্থিত থাকতে হয় না। যেমন মনে করেন 250 জন কর্মচারী, এদের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলা এবং দেখাশোনা করা। আর মনে করেন যে এখন ব্যবসার পরিধি বড় হয়ে গেছে, আচ্ছা, আমি রেস্টুরেন্টের ব্যবসার পাশাপাশি আরও অন্য ব্যবসার সঙ্গে জড়িত, তো এখন তো আরও বেশি পরিশ্রম করতে হয়। বাংলাদেশে আপনার কি প্ল্যান আছে, মানে অনেকখানি জায়গায় টায়গা নিয়ে ইন্ডাস্ট্রি? আমার একটা ইন্ডাস্ট্রি প্ল্যান আছে, যেমন আমি ব্যবসা ইপিজেটের সঙ্গে আলাপ করেছি, বোর্ড অফ ইনভেস্টমেন্টের সঙ্গে একটা আলাপ করছি, এটা কমিটমেন্ট করছে, হ্যাঁ প্রসেসিং আছে, এবং ইপিজেট আমাকে একটা প্লটও অলরেডি কমিটমেন্ট দিয়েছে এক্সক্লুসিভ চেয়ারম্যান। এটা আমি মনে করেন একটা ফুড ফ্যাক্টরি করবো, ইউটিউব ফুড প্রসেসিং ফ্যাক্টরি। হ্যাঁ, আপনি তো এখন একদম একদম মেইন স্ট্রিম মূল ধারার জীবনে যাপন করছেন। আপনার স্ত্রী জার্মান, আপনার সন্তানরাও জার্মান ভাষায় সে বড় হচ্ছে, তো আপনার এখানে প্রতিষ্ঠা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তো আপনার তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে পুরোপুরি চলে যাওয়া সম্ভব নয় বলে মনে হয়, তাহলে তারপরে বাংলাদেশে আপনি ব্যবসা ডেভেলপ করছেন কেন? কারণ আমার দেশ 24টা বছর যেখানে পার করেছি, আর আমার ছেলেমেয়েকে, আপনি একটু আগে বললেন যে আমার ছেলেমেয়েরা জার্মান, ওরা জার্মান ভাষায় বড় হলেও ওদের মূল ভাষা বাংলা, বাংলা। রক্ত মাংস আপনি বাঙালি করে রাখিয়েছি, কারণ আমার ছেলে এবং মেয়েরা সবাই বাংলা বলতে পারে, আমার ওয়াইফও 80% বাংলা বলতে পারে। তাহলে এখন সেটা হচ্ছে যে সেই কারণে আপনি বাংলাদেশে আপনার বিজনেসটা। বাংলাদেশে মনে করেন আমার আম্মা, ওর দাদু, ওর দাদুকে না দেখলে তো ওরা পাগল হয়ে যায়। ওরা স্কুল ছুটি হলেই, স্কুল ছুটির টাইমটাই মানে উইকেন্ডে ওরা ওর দাদুকে দেখার জন্য খুব ফুফু দেওয়ার জন্য, ফুফু ওই যে সামার আচ্ছা আমার ভ্যাকেশন। আপনি তো, আমি শুনেছি যে আপনি প্রায় 50টা পরিবারকে মানে দেখাশোনা করেন, জি, ফিনান্স করেন, দুস্থ, আপনি একটু বলেন সেটা। আসলে 50টা পরিবার ঠিক না, অনেক সময় অনেক 50টার বেশি হয়, কমটা হয়, তবে আমার সর্বমোট প্রায় 40-45টা পরিবারের মতো আমি প্রতি মাসে এদের ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু দেখাশোনা করার জন্য একটা দুস্থ আশ্রমের মতো তৈরি করেছি খুলনাতে। আসলে বাঙালি হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমার অনেক কর্তব্য আছে, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আমি নিজে বেঁচে থাকার জন্য তো সম্ভব, কিন্তু আসলে বাঙালি হয়ে বাংলাদেশের জন্য কি দিলাম, এবং বাঙালি ছেলে বাংলার সন্তান হিসেবে বাঙালিদের জন্য কি দিলাম, এটাই এখন আমার মেন উদ্দেশ্য, বাংলাদেশে কিছু করার। বাঙালি জাতির দুঃখ, বাঙালিরা কর্মবিমুখ, বাঙালিরা আলস্যপরায়ণ, বাঙালিরা দুর্নীতিপ্রিয়, বাঙালিরা দারিদ্র কাতর। কিন্তু এই বাঙালিরাই যে পৃথিবীর নানা দেশে সাফল্যের শীর্ষে, এই বাঙালিরাই যে পৃথিবীর নানা দেশের মূল স্রোতে অহংকার করার মতো কীর্তিমান, তার অন্যতম প্রমাণ বার্লিন শহরের পুরস্কারপ্রাপ্ত রেস্তোরাঁ ব্যবসায়ী শেখ বাদল। আপনার কি কখনো মনে হয় যে অনেক তো করলাম, এবার মানে এবার একটু রেস্ট নেই, কখনো কোনো ক্লান্তি আসে কিনা? আসলে আমার তো জীবনে এখন অনেক কিছু বাকি করার, এরকম সবসময় ভাবে? আমার মনে করি যে আমি তো আসলে কিছুই করতে পারিনি, আমি তো আসলে সমাজের জন্য কিছু করতে পারিনি, দেশের জন্য কিছু করতে পারিনি, অনেক কাজ, অনেক 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 কাজ আমার মনে অনেক স্বপ্ন। হলে তো আর্থিক সঙ্গতি বা আর্থিক উন্নয়নটা বেশি দরকার, সেজন্য আপনি হয়তো মনে করছেন আমি একজন ক্ষুদ্র রেস্টুরেন্ট ব্যবসায়ী, সামান্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, এটা হয়তো আপনাদের কাছে অনেক মনে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে না, আমি একজন ক্ষুদ্র সবসময় এটা মাথায় রাখেন। তো আপনার আরো উত্তরোত্তর ব্যবসায়িক সাফল্য আসুক, সেটাই আমরা একজন বাঙালি হিসেবে চাই। এবং আপনি কথাটা আমি জানতে চাই, মানে আপনার কথাটা ধরেই বলছি যে আপনি চান যে আরো কিছু কাজ আপনার বাকি আছে আপনার দেশের জন্য, দেশের মানুষদের জন্য, সেই জন্য আর্থিকভাবে আরো আপনার ডেভেলপমেন্ট আপনি চাইছেন। আপনার অন্যান্য আর এইখানে মানে ইউরোপে আর কি কি বিজনেসের কথা স্বপ্ন আছে? ইউরোপে আমার
বর্তমানে রেস্টুরেন্টের ফাঁকে যে বললাম আপনাকে, যেগুলো আছে রিয়েল এস্টেট এবং এক্সপোর্ট ইম্পোর্ট অ্যালকোহল ইম্পোর্ট করে আমি, Garments. হ্যাঁ, গার্মেন্টস সেকশনের জন্য। স্পেশাল হ্যাঁ, এখন আমার একটা ফুড প্রসেসিংয়ের যে প্ল্যানটা আমি সেটা তো বাংলাদেশ থেকে ইউরোপে সাপ্লাই দেব। আর টুকটাক ভবিষ্যতে একটা স্বপ্ন আছে, যে স্বপ্নটা এখন আপনাকে আমি বলতে পারছি না, কারণ আমি আমার স্বপ্নের কথা না করে কাউকে বলি না, শেয়ার করতে চান না, শেয়ার করতে চাই না। আপনার ভিতরেই রাখতে চান। যখন এটা আমি সঠিকভাবে পরিচালনা করার পরে হয়তো আমি ওটা বলতে পারবো। এটা সেই স্বপ্নটা কি মানে অনেক বড় ধরনের প্রজেক্ট? হ্যাঁ, এটা অনেক বড় ধরনের প্রজেক্ট। বাচ্চারা কে কিসে কোথায় পড়ে? আমার বাচ্চারা বার্লিনে পড়াশোনা করে। হ্যাঁ। আপনি হয়তো নাম শুনতে পারেন হয়তো, খুব উচ্চমানের স্কুল জন অফ কেনেডি। জন এফ কেনেডি স্কুলে পড়ে। হ্যাঁ, আরেকটা ছেলে পড়ে হচ্ছে যে সোয়াইচার, বড় সুইজারল্যান্ডের সবার স্কুলে। বড় মেয়ে না? নাম কি ওর? কি নাম? ওর নাম ভার্জিনিয়া শেখ। আচ্ছা, ভার্জিনিয়া শেখ। তো ভার্জিনিয়া শেখ কোন ক্লাসে পড়ে? ও এবার ক্লাস 7-এ। তো এরা এরা পড়াশোনায় কতটা ভালো, মানে পড়াশোনা করতে চায় না? মাথাকে ঢুকে গেছে যে বাবা এত বড় লোক। না না না, আমি আমার ছেলে মেয়েদের কখনো বলি না এবং এটা প্রকাশ করতে দিই না। হয়তো মনে করে যে বাবা, বড় মেয়েটা মনে করে যে বাবা ভালো গাড়ি চালায়, ভালো বাড়িতে থাকি, আমরা হয়তো ভালো অবস্থানে আছি, কিন্তু ছেলেকে কখনো বুঝতে দিই না। ছোট মেয়ে তো একটু বোঝার বয়সী হয়নি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম আপনাদের বাড়িতে, যে আপনার স্ত্রী একদম বাঙালির মতো বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যাবেলা স্কুল থেকে আসার পরে পড়তে বসিয়েছে, নিজে মানে হোমওয়ার্ক করে দিচ্ছে। এই যে এটা আপনার সঙ্গে থেকে না, এই জার্মান মহিলারা এরকমই, যে খুব হোমলি হয়। জার্মান মহিলারা সবাই ঠিক একরকম হয় না। আমার হচ্ছে কিছুটা বাঙালি কালচারের সাথেও মিশে গেছে, এই জন্য চেষ্টা করে যে না, আমার ছেলেমেয়েরা ভালো হতে হবে, পড়াশোনার প্রতি খেয়াল রাখতে হবে। এটা আসলে উনি তো একদম পারিবারিক সব কাজ নিজের হাতেই করে। হ্যাঁ। তা আপনাদের বাসায় যে দেখলাম ওই যে কি এর নাম, জাসকিয়া জাসকিয়া কি এমনি? জাসকিয়া আমার একজন কর্মচারী এবং ও আমার ওয়াইফের একজন ভালো বন্ধু। এবার আপনার এই ব্যক্তি জীবনে প্রতিদিনের রুটিনটা একটু যদি বলেন। প্রতিদিন আমি মনে করেন সকাল 9টায় নাস্তা খেয়ে বেরিয়ে গেছে? 9টায় বেরোয় না, আমি নাস্তা খাওয়ার পরে, নাস্তা করার পরে আসলে কাজটা এখন নিজের মানে একদম রুটিন হয়ে গেছে। যেমন অনেক সময় 11টায়, সকাল 10টা 11টায় ঘরের থেকে বেরোই, এমনও সময় আছে মাঝে 2টো 3টে বাসায় আসি। তো আপনার ভাই বোন কয়জন? আমরা 3 ভাই 1 বোন। তো বড় মেজো ভাই মারা গেছেন, বড় ভাই বাংলাদেশে আছেন, আর বড় বোন বাংলাদেশে আছেন, আর আমি এখানে একা। আপনি তো বাচ্চাদেরকে যে বললেন সময় দিতে পারেন না, কিন্তু আপনার বাচ্চাদের সঙ্গে সময় পেলেই তো খেলা করেন। হ্যাঁ, সময় পেলে ওদের কাছে থাকতে আমার খুব ভালো লাগে। আমার একটা স্বপ্ন, আমার ছেলেকে ফুটবলার বানাবো। কারণ আপনি নিজে ফুটবল খেলতেন? না, আমি ফুটবল ভালো খেলতাম না, আমি হকি ভালো খেলতাম। আচ্ছা। তো আমার স্বপ্ন আমার ছেলে একজন ভালো ফুটবলার হোক। ওর কি বেশি নেশাটা আছে? হ্যাঁ, প্রচণ্ড নেশা ফুটবলের প্রতি, কোয়ালিটিও আছে। হ্যাঁ, এই জন্য এবার আমি ওকে মানে বার্লিন হ্যার্থা ক্লাবে জুনিয়র তো ভর্তি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ভবিষ্যতে যদি ধরেন মেম্বার অফ পার্লামেন্টের পদে নির্বাচিত হন, তাহলে কি বাংলাদেশে তো আপনার এখানে থাকাটা কোন সময়? আমি 2007-এ পার্লামেন্ট নির্বাচন করেছিলাম, উল্টো করছি জননেত্রী শেখ হাসিনার সারা বাংলাদেশে যখন নির্বাচন হয়নি। তো এখন বর্তমানে আমার আসলে পার্লামেন্ট নির্বাচন করার আপাতত কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, এখন যেটা আপনার একজন ম্যানেজার বলছিলেন আমাকে, আপনার যে 6-6টা রেস্টুরেন্টের একজন অন্যতম ম্যানেজার আমাকে বলছিলেন, আপনার সম্পর্কে প্রশংসা করতে গিয়ে বলছিলেন যে একটি মানুষ অনেক রাতে ঘুমাচ্ছে, আবার ভোর 2-3 ঘন্টা ঘুমানোর পরেই তার আবার এই জরুরি ফোনগুলো আসছে, ব্যবসায়িক ফোনগুলো আসছে। এই জীবনটা কি সত্যি আপনি উপভোগ করেন, নাকি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়েন? হ্যাঁ, মাঝে মাঝে আপনি সুন্দর প্রশ্ন করছেন। মাঝে মাঝে তো ক্লান্ত হই, তারপরেও কাজকে ভালোবাসেন বলে। হ্যাঁ, কাজকে ভালোবাসি এবং
আসলে জীবনের সাফল্যর জন্য তো চেষ্টা করতেই হয়, আর আমি মনে করি চেষ্টার পাশে এতে আমি অনেক আনন্দও পাই। হ্যাঁ, আনন্দটুকু হয়তো আপনাকে পরিশ্রম করতে সাহায্য করে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আর ধন্যবাদ, আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ।